ক্লাস 11, কিন্তু ক্লাসে চক নেই, ডাস্টার নেই, বোর্ড নেই, বেঞ্চ নেই, কিছুই নেই, ক্লাসরুমটাই নেই, পুরোটাই অনলাইনে পড়াশোনা হচ্ছে। তো আমার স্টুডেন্টসরা যারা জীবন বিজ্ঞান নিয়ে ফেলেছ, তো তাদের জন্য বা জীবন বিজ্ঞান নিয়ে পড়বে বলে ভাবছো, তাদের জন্য এটুকুই বলার যে প্রচণ্ড ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আর এই সাবজেক্টটা না জানলে জীবনের ব্যাপারে অনেকটাই জানা হয় না, তার জন্য এটা জীবন বিজ্ঞান। এই যে এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে করোনা ভাইরাসের জন্য, করোনা ভাইরাস তো আমাদের লাংসে এমনিই থাকে। তো এই কোভিড-19 বা করোনা ভাইরাস ডিজিজ 19, এটার নেচারটা কি এটাও বুঝতে হবে। কেন এটা এতটা আমাদের ইনফেকশন ঘটাচ্ছে, এইগুলো যদি জানতে হয়। আজ অবধি প্রায় 30টা স্ট্রেন পাওয়া গেছে। একটা ভাইরাস কিভাবে তার এতগুলো স্ট্রেন এত তাড়াতাড়ি তৈরি করতে পারে, এত তাড়াতাড়ি তৈরি করে ফেলে, এটাও ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়, তাই নয় কি? তো এই পুরোটাই যদি জানতে হয় তাহলে কিন্তু আমাদের এই জীবন বিজ্ঞানই পড়তে হবে। হ্যাঁ, সেটা তোমরা বায়োলজি বলো আর লাইফ সায়েন্সই বলো, যাই বলো না কেন, ঠিক আছে? যদিও সিচুয়েশন খুব ভালো না, কিন্তু পড়াশোনা করতে হবে। আশা করা যায় 2 বছর পর এই সিচুয়েশন থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসবো এবং তোমাদের বিভিন্ন কঠিন এন্ট্রান্সগুলো দিতে হবে, ঠিক আছে? জয়েন্ট মেডিকেল এবং অল ইন্ডিয়া যা এন্ট্রান্স আছে সেগুলোতে তোমাদের অ্যাপিয়ার হতেই হবে। আচ্ছা, আমরা এখন ক্লাস 11-এ উঠেছি আর সাবজেক্টে বায়োলজি রেখেছি। এবার বায়োলজি রেখেছি কেন? কারো ভালো লাগে বলে রেখেছি, কেউ মেডিকেল জয়েন দেবো বলে রেখেছি। তো প্রথম ব্যাপার, আমরা এতদিন ধরে জানতাম লাইফ সায়েন্স, না, আমরা সাবজেক্টটা লাইফ সায়েন্স হিসাবে জানতাম। তো এখন আমরা এই লাইফ সায়েন্স না বলে এটাকে আমরা বলছি বায়োলজি। তো ডিফারেন্স কি? আগে লাইফ সায়েন্স বলতাম, এখন বায়োলজি বলছি, কেন? কি পার্থক্য? কিছুই না। লাইফ সায়েন্স কথাটা হচ্ছে একটু ব্রডার অ্যাসপেক্ট, যেখানে অ্যানিম্যাল বিহেভিয়ার, সমস্ত জেনেটিক্স, টেকনোলজি, অ্যাপ্লাইড সায়েন্স, পুরোটা লাইফ সায়েন্স, মানে অ্যাপ্লাইড বায়োলজি সম্পূর্ণটা নিয়ে লাইফ সায়েন্স। আর বায়োলজি হচ্ছে জীবন বিজ্ঞানের কোর অংশটা, যেখানে লাইফ নিয়ে, তার জেনেটিক্স নিয়ে এবং কিছুটা বায়োটেকনোলজি নিয়ে কথা রয়েছে। এবং বায়োলজি হচ্ছে জীবন বিজ্ঞানের সেই পোর্শনটা যেটা মূলত ল্যাব বেসড। তার জন্য ফর ক্লাস 11-12, যেহেতু ল্যাব ওয়ার্কও হয় 11-12-এ, তার জন্য আমরা 11-12 এটাকে বায়োলজি বলি। কিন্তু জীবন বিজ্ঞান, পুরো জীবন বিজ্ঞান কিন্তু লাইফ সায়েন্সই। আমরা 11-12-এ এটাকে বায়োলজি বলছি। বায়োলজি মানে জানো, বায়ো মানে হচ্ছে বায়ো বা লাইফ, যাই বলো, এটাকে জীবন বোঝাচ্ছে। আর লজি কথাটা এসছে লোগস বা নলেজ বা জ্ঞান থেকে, তাই তো? সুতরাং জীবন সম্পর্কিত যে আলোচনা বা জ্ঞান, সেটাই হচ্ছে বায়োলজি। এবার বা আমরা বাংলায় এটাকে কি বলি? জীববিদ্যা। বোর্ডটা যে পজিশনে রয়েছে, আমার দাঁড়িয়ে লিখতে খুব অসুবিধা হচ্ছে, যাই হোক। এই জীববিদ্যাকে
আবার দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, যদি আমরা জীববিদ্যাকে দেখি, এখানে লিখছি এই জীববিদ্যাকে দুটো ভাগে মূলত ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, আর একটা হচ্ছে প্রাণীবিদ্যা। উদ্ভিদবিদ্যা বা এটাকে বলা হয়েছে বোটানি, আর প্রাণীবিদ্যাকে বলা হচ্ছে জুওলজি। ঠিক আছে, এটা হচ্ছে মূল দুটো স্ট্রিম, বটানি আর জুওলজি। ঠিক আছে, এই জীববিদ্যা বা বায়োলজি দুটো ভাগে ভাগ, বটানি আর জুওলজি। উদ্ভিদ সংক্রান্ত আলোচনা বটানি, প্রাণী সংক্রান্ত আলোচনা হচ্ছে জুওলজি পোর্শনে পড়ছে। এবার এই জীববিদ্যাকে আবার মূলত দুটো ভাগে ভাগ করা হয়। এই যে উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা যেটা আমরা ঢোকাচ্ছি, এই পুরো অংশটা, এটা কিন্তু বিশুদ্ধ জীববিদ্যার মধ্যে পড়ছে। কিন্তু যখন জীববিদ্যার সাথে বিভিন্ন অন্যান্য সায়েন্স যুক্ত হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, নানা রকম টেকনোলজি একসাথে যখন কাজ করেছে অ্যাপ্লাইড ফিল্ডে, সেটা হচ্ছে ফলিত জীববিদ্যা বা অ্যাপ্লাইড বায়োলজি। ঠিক আছে, তাহলে আবার এই জীবন বিজ্ঞানের বা জীববিদ্যার আমরা দুটো ভাগ করছি অ্যাপ্লাইড ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি বা ফলিত জীববিদ্যা, আর একটা হচ্ছে বিশুদ্ধ জীববিদ্যা বা পিওর বায়োলজি। অ্যাপ্লাইড বায়োলজি কোনগুলো, আর হচ্ছে পিওর বায়োলজি কোনগুলো ফার্স্টে বলে নি। পিওর বায়োলজি হচ্ছে যেগুলো আমরা পড়ছি, ধরো অঙ্গ সংস্থান বা মরফোলজি, দেহের গঠন কিরকম, হ্যাঁ, শারীর স্থান, অভ্যন্তরীণ গঠন কিরকম। ঠিক আছে, কলাবিদ্যা বা হিস্টোলজি, আমরা জানি যে আমাদের দেহ প্রত্যেকটা অঙ্গ এক এক রকম কলা দিয়ে তৈরি, সেগুলো সম্পর্কে যখন ডিটেলস আলোচনা হচ্ছে সেটা কলাবিদ্যা। শারীরবিদ্যা বা ফিজিওলজি, সাধারণ শারীরবৃত্তীয় কার্যকর্ম বা তাদের মধ্যে রিলেশন, যে পড়াশোনাটা হয় মেডিকেল সায়েন্সের মূল অংশ যেটা তারা পড়ে হচ্ছে ফিজিওলজি। তারপর হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি বা সেল বায়োলজি, যা বলতে পারো, বংশগতিবিদ্যা, হ্যাঁ, বা জেনেটিক্স, ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি, একটা ভ্রূণ কিভাবে তৈরি হয়, একটা ভ্রূণের বৃদ্ধি কিভাবে তৈরি হয়, এক কোষ বিশিষ্ট, মানে প্রথম ভ্রূণ তৈরি হওয়ার শুরুতে একটি কোষ, তারপর সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে কিভাবে একটা মানে পরিপূর্ণ বিকাশ তার ঘটছে, সেটা আলোচনা করা হয় হচ্ছে এমব্রায়োলজিতে। বাস্তুবিদ্যা, ইকোলজি, এরকম অনেকগুলো ভাগ রয়েছে। ট্যাক্সোনমি তোমরা পড়বে ইউনিট 1-এ। আর যেটা বলছিলাম অ্যাপ্লাইড বায়োলজি কোনগুলো, যেখান থেকে বা কিছুটা আমাদের অর্থনৈতিক উপার্জন হয়, হ্যাঁ, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, ইকোনমিক বটানি, ইকোনমিক জুলজি, যেখান থেকে আমাদের অর্থ উপার্জন হয়, যেরকম কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা। ঠিক আছে, তারপর হচ্ছে মানে মৌমাছি চাষ, ঠিক আছে, যে রেশম চাষ, মৎস্য চাষ, গোপালন, এইগুলো সব হচ্ছে আমাদের অ্যাপ্লাইড বায়োলজির অংশের মধ্যে পড়বে। তো আমাদের এই কথাটুকু আলোচনা করে আমরা ইউনিট 1-এর দিকে ঢুকছি। ইউনিট 1 মূলত 3টে চ্যাপ্টার নিয়ে তৈরি। একটা হচ্ছে জীবনের বিজ্ঞান বা সায়েন্স অফ লাইফ। এই চ্যাপ্টারে যেটা পড়বে সেটার অধিকাংশটা তোমরা আগে পড়ে এসছো, তার জন্য একদিনেই আশা করি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। নেক্সট ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স, এটাও তোমরা পড়েছো ক্লাস 9। আর হচ্ছে জীবজগতের শ্রেণীবিন্যাস, এটাও 9-এ পড়েছো, কিন্তু জীবজগতের শ্রেণীবিন্যাসটা অনেকটা ফাস্ট করে আছে, 11-এ অনেকটা বেশি করে পড়তে হবে। তোমার ইউনিট 1-এর ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারটা যদি একদিন করে শেষ হয়, কিন্তু
থার্ড চ্যাপ্টারটা হতে মিনিমাম 3 দিন সময় তো লাগবেই, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ফার্স্ট চ্যাপ্টার বা জীবনের বিজ্ঞান এইটাতে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, তাহলে ফার্স্ট চ্যাপ্টার বা জীবনের বিজ্ঞান বা সায়েন্স অফ লাইফ। তো জীবনের বিজ্ঞান পড়তে গিয়ে আমরা প্রথম কি পড়ব, যে জীবন কি, তাই তো। ফার্স্ট আমরা কি পড়ব, জীবন কি। তো জীবন কি আমরা যখন পড়েছিলাম যে অরিজিন অফ লাইফ, তোমরা ক্লাস 9-এ যখন পড়েছিলে মাইক্রোস্ফিয়ার কিভাবে তৈরি হয়, তখন তোমরা জেনেছিলে যে পৃথিবী যখন উত্তপ্ত অবস্থায় ছিল, একটানা বৃষ্টিপাতের ফলে কি হয়েছিল, বিভিন্ন মৌলিক উপাদানগুলো যেগুলো সমুদ্রের জলে ছিল সেগুলো কি হয়েছিল, একত্রিত হয়েছিল, হয়ে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন, লিপিড এরকম কিছু গঠন দিয়েছিল, এবং এগুলো একত্রিত হয়ে মাইক্রোস্ফিয়ার মডেল তৈরি হয়েছিল। এই মাইক্রোস্ফিয়ার থেকেই ধীরে ধীরে আমাদের প্রাচীন কোষের উৎপত্তি, ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষগুলোর উৎপত্তি। এবার এই যে প্রোক্যারিওটিক কোষগুলো তৈরি হয়েছিল, শুধু যে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে প্রোটিন এবং লিপিড গুলো একত্রিত হওয়ার ফলেই তৈরি হয়ে গেছিল তা তো নয়। একটা কোষ বা একটা জীবন কখনোই তৈরি হয়নি যতক্ষণ না পর্যন্ত ডিএনএ তৈরি হয়েছে। বিভিন্ন নাইট্রোজেন বেসগুলো একত্রিত হয়েছে, সুগার জুড়েছে, ফসফেট জুড়েছে, এইগুলো জুড়ে ডিএনএ বা আরএনএ জেনেটিক উপাদান তৈরি হয়েছে। জেনেটিক উপাদান তৈরি হওয়ার পর একটা কোষ তৈরি হয়েছে। সুতরাং জেনেটিক উপাদান যতদিন না তৈরি হয়েছে ততদিন কিন্তু কোনো জীবন আসেনি বা কোনো লাইফ আসেনি। তাহলে জীবনের সংজ্ঞা বলতে গেলে কি বলবো, যে বিভিন্ন মৌলিক উপাদানগুলো বিভিন্ন ভৌত রাসায়নিক সাম্যাবস্থায় যে গঠনটি তৈরি করেছিল, এবং তার কি ক্ষমতা ছিল, একটি কোষ তার কি ক্ষমতা থাকলে তাকে আমি বলবো যে এর লাইফ আছে। একটি কোষ তৈরি হলেই তো হবে না। এর কোন ভূমিকাটা, এর ক্ষমতা আছে দ্বিতীয়করণের, সে তার মতো দেখতে আর একটি জিনিস তৈরি করতে পারে। একটা কোষ সম্পূর্ণ তার মতো আর একটি কোষ তৈরি করতে পারে। এটাই হচ্ছে জীবনের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে প্রাণ বা জীবন কি বলতে গেলে কি বলবো, প্রকৃতিতে উপস্থিত বিভিন্ন মৌলিক উপাদানগুলো ঐক্যবদ্ধ এবং বিশেষ এক ভৌত রাসায়নিক সাম্যাবস্থায় নতুন বৈশিষ্ট্যের যে বহিঃপ্রকাশ ঘটায়, সেটাই হচ্ছে প্রাণ বা জীবন। এবার এই প্রাণের প্রাথমিক বৈশিষ্ট্য কি, জীবন বা এই প্রাণের প্রাথমিক বৈশিষ্ট্য কি, কি থাকলে আমি বলবো যে এটা একটা লাইফ। কি কি এর এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, কি, এ বৃদ্ধি ঘটাতে পারে, 2 হচ্ছে এই বিপাক ঘটাতে পারে, 3 হচ্ছে এর সংবেদনশীলতা রয়েছে, মানে এর উত্তেজনায় সাড়া দিতে পারে, আর কি অবশ্যই এর জনন ক্ষমতা আছে। এই বৈশিষ্ট্যগুলো যখন থাকবে তখন সেটাকে আমরা বলতে পারবো এটা একটা জীবন বা একটা প্রাণ, ঠিক আছে। এটা একটা প্রাণ বা এটা একটা জীবন, আমি তখন এটাকে বলতে পারবো। এবার যদি বলা হয় যে বৃদ্ধি কি, বৃদ্ধি হচ্ছে জন্ম থেকে মৃত্যু অবধি যে শারীরিকভাবে জীবের ধারাবাহিক যে পরিপূর্ণতা ঘটে, ঠিক আছে। সে এক কোষ বিশিষ্ট একটা ভ্রূণ থেকে তৈরি হয়ে সে পরিপূর্ণতা লাভ করলো। এই পরিপূর্ণতা লাভ অবধি যে ধারাবাহিক পরিবর্তনগুলো ঘটে সেটাই হচ্ছে বৃদ্ধি। নেক্সট হচ্ছে বিপাক। বিপাক কি, তাহলে জীব কি করে, বিপাকে তোমার পুষ্টি সংগ্রহ করে, তাই না, কোষীয় পদ্ধতিতে বেঁচে থাকার জন্য। তাহলে খাদ্য থেকে যে শক্তি তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিপাক। এবার বিপাককে আবার 2 ভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে উপচিতি বিপাক আর একটা হচ্ছে অপচিতি বিপাক। ঠিক আছে, একটা হচ্ছে উপচিতি বিপাক আর একটা হচ্ছে অপচিতি বিপাক। এবার উপচিতি বিপাক কি? উপচিতি হচ্ছে যখন সরল উপাদান থেকে জটিল উপাদান তৈরি হবে। কিরকম? ধরো তোমার অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হলো, বা সালোক সংশ্লেষ পদ্ধতিতে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হলো। এই যে পদ্ধতিগুলো, এগুলো হচ্ছে উপচিতি পদ্ধতি। মানে কোন সরল উপাদানটা থেকে যখন জটিল উপাদান তৈরি হবে, সেটা হলো উপচিতি বিপাক। আর অপচিতি বিপাক কি? ঠিক তার উল্টো। কি? কোষের মধ্যে, ঠিক আছে, কোষের মধ্যে যে তোমার জটিল বস্তুটি সঞ্চিত রয়েছে, সেই জটিল যৌগটা ভেঙে তুলনামূলক কি সরল অণু তৈরি করবে, সেটা হলো অপচিতি বিপাক। এবং এই সরল অণু কিরকম? যেরকম হচ্ছে ধরো প্রোটিন ভেঙে যদি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, এটা হচ্ছে একটা উদাহরণ। হ্যাঁ, বা শ্বেতসার ভেঙে গ্লুকোজ তৈরি হলো, সেটা হচ্ছে জটিল যৌগ ভেঙে সরল অণু। এবং এই সরল অণু তৈরি হওয়ার পরেই কি তৈরি হবে? দেহের মধ্যে শক্তি উৎপাদন হবে। ঠিক আছে, সরল অণু তৈরি হওয়া মানে কি? দেহের মধ্যে শক্তি উৎপাদন হবে। তাহলে এটাই হয়ে গেল বিপাক। তাহলে আমরা বৃদ্ধি, বিপাক এই দুটো পড়ে ফেললাম। এরপর হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা কি? যদি ক্লাসে কোনো একটি বন্ধু তোমাকে হঠাৎ করে, টিচার ক্লাস নিচ্ছে, কোনো একটি বন্ধু কথা বলতে পারছে না, সে তোমাকে পেন দিয়ে একটা ছোট্ট করে খোঁচা দিল। তুমি কি করলে? উল্টে তাকে বেঞ্চের তলা দিয়ে জোরে একটি চিমটি কেটে দিলে। তাহলে তোমার বন্ধু তোমাকে উত্তেজিত করেছে, তুমি সেই উত্তেজনায় সংবেদনশীল হয়েছ এবং সাড়া প্রদান করেছ। ঠিক আছে, এই সম্পূর্ণ ঘটনাটাই হচ্ছে সংবেদনশীলতা। ঠিক আছে, যেরকম তুমি লজ্জাবতীর পাতা যদি স্পর্শ করো, দেখবে লজ্জাবতীর পাতা নুয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা সংবেদনশীলতার ধর্ম। নেক্সট হচ্ছে জনন বা রিপ্রোডাকশন। তাহলে জনন বা রিপ্রোডাকশন কি? সজীব কোষ বা জীব কি করে? তার মতো দেখতে এবং সমগুণ সম্পন্ন কোষ, ঠিক আছে, তার মতো দেখতে সমগুণ সম্পন্ন কোষ, মানে এই জিনিসটা মনে রাখবে, সমগুণ সম্পন্ন কোষ, সম্পন্ন লিখলাম না, সমগুণ সম্পন্ন কোষ যখন তৈরি করতে পারবে, তখন সেই পদ্ধতিটাকে আমরা বলবো হচ্ছে জনন। ঠিক আছে, কাজে জনন হলো জীবের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। জনন ছাড়া কিন্তু জীবনের অস্তিত্ব কখনোই স্বীকার করা যায় না। এবার আমরা দেখে নিই সজীব বস্তুর বৈশিষ্ট্যগুলো কি কি, বা ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি এখন? সজীব বস্তুর বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা কোন একটা বস্তুকে সজীব বলবো? ঠিক আছে, তাহলে যখন সজীব বস্তু, তখন নিশ্চয়ই কোষ
বা দেহ, তার একটা নির্দিষ্ট আকার বা আকৃতি থাকবে, তাহলে নির্দিষ্ট আকার বা আকৃতি। আর কি, এর নিশ্চয়ই কোষীয় কোনো সংগঠন থাকবে। কোষীয় সংগঠন থাকবে বা অবশ্যই প্রোটোপ্লাজম উপস্থিত থাকবে। কোষীয় সংগঠন বা প্রোটোপ্লাজমের উপস্থিতি। আচ্ছা, আর কি, এর দেহ গঠন সুষম হবে, তাই না? সেটা এককোষী হোক বা বহুকোষী হোক, একটা সুষম দেহ গঠন থাকবে। আর কি, অবশ্যই বৃদ্ধি থাকবে। আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেরকম হচ্ছে সংবেদনশীলতা বা উত্তেজনায় সাড়া দেওয়া। সংবেদনশীলতা আর হচ্ছে জেনেটিক বস্তুর, অবশ্যই জেনেটিক বস্তু উপস্থিত থাকবে। আরো কিছু পয়েন্ট আছে, আমি পরপর আলোচনা করছি। যেরকম নির্দিষ্ট আকার বা আকৃতি, সেটা এককোষী হোক বা বহুকোষী জীবই হোক না কেন, প্রত্যেক জীবেরই একটা নির্দিষ্ট আকার বা আকৃতি থাকে, ঠিক আছে? এবার ধরো যে কোনো একটা এককোষী জীবী বলো না কেন, ধরো আমি এখানে আলোচনা করছি একটা এককোষী জীব অ্যামিবাকে নিয়ে। এটা ধরো একটা অ্যামিবা, ঠিক আছে? তাহলে এর এককোষী জীব হলেও এর নির্দিষ্ট একটা আকার আছে, এর বাইরের দিকের একটা সমসত্ব আস্তরণ আছে, যেটাকে জেল অংশ বলে, ভিতরে একটা লিকুইড অংশ আছে যাকে সল বলে। এই সম্পূর্ণ গঠনটা ঠিকই থাকবে এবং প্রত্যেকটা আমরা যখন অ্যামিবা দেখবো সবার গঠনই এরকম হবে, কোষীয় সংগঠন এবং প্রোটোপ্লাজমের উপস্থিতি। এখানে একটা কথা মনে রাখতে হবে, প্রোটোপ্লাজমীয় কোষীয় সংগঠন, প্রোটোপ্লাজমীয় সংগঠন, প্রোটোপ্লাজম সবার রয়েছে এক্সেপ্ট কি ব্যতিক্রমী কি ভাইরাস। আমরা এই সময় এত করোনা ভাইরাস নিয়ে পড়ছি, সুতরাং এই ভাইরাস এর কোনো কিন্তু প্রোটোপ্লাজম উপস্থিত নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে সুষম দেহের গঠন। এককোষী প্রাণী হোক বা বহুকোষী প্রাণী হোক, তার দেহের সুষম যে গঠন থাকবে, সে এই একটা কোষের মধ্যে কি কি করতে পারে? সেই একটা কোষের মধ্যে বৃদ্ধি ঘটাতে পারে, জনন করতে পারে, খাদ্য সংগ্রহ করতে পারে, বিপাক করতে পারে, শ্বাসকার্য চালাতে পারে। সমস্ত ঘটনাটা কিন্তু সে একটা কোষের মধ্যে করতে পারছে। সে লক্ষ কোটি কোষওয়ালা কোনো জীব হোক বা এককোষী জীব, সে কিন্তু জীবের সমস্ত ধর্ম সেই একটা কোষের মধ্যেই কিন্তু সম্পাদন করতে পারবে, তাই না? নেক্সট হচ্ছে বৃদ্ধি। জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকের একটা বৃদ্ধি আছে, পরিপূর্ণতা লাভ অবধি। এই সম্পূর্ণ ঘটনাটাই হচ্ছে বৃদ্ধি। সংবেদনশীলতা আমি আগেই বলেছি কি, জেনেটিক বস্তুর উপস্থিতি। জেনেটিক বস্তুর উপস্থিতি কি, যদি ডিএনএ বা আরএনএ না থাকে তাহলে কখনোই একটি কোষ তার অনুরূপ আর একটা কোষ তৈরি করতে পারবে না বা কোষ বিভাজন হবে না। যতদিন জিন একটি মাইক্রোস্ফিয়ার বা প্রাক প্রোক্যারিওটিক কোষের মধ্যে অনুপ্রবেশ না ঘটেছে, ততদিন কিন্তু সেই কোষটি বিভাজন ক্ষমতা উৎপন্ন হয়নি। এবং যতক্ষণ একটি কোনো কিছুর বিভাজন ক্ষমতা বা উপস্থিত না থাকবে, ততক্ষণ সেটাকে আমরা কোনো লাইফ বলতে পারবো না। আচ্ছা, এরপরেও আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেরকম জেনেটিক বস্তুর উপস্থিতি। এই জেনেটিক
বস্তু কি তোমরা জানো, ডিএনএ হচ্ছে এরকম দ্বিতন্ত্রী একটা গঠন, সর্পিলাকার। ঠিক আছে, এই গঠনটা আমি আরেকটু তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তোমরা জানো ডিএনএ বা আরএনএ এদের মূলত 4টে বেস থাকে। ঠিক আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। ডিএনএ এর 4টে বেস। ঠিক আছে, আর আরএনএ এর 4টে বেস হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিন। ঠিক আছে, থাইমিনের জায়গায় আরএনএ তে থাকে হচ্ছে ইউরাসিন। ঠিক আছে, ব্যাপারটা কি, বিভিন্ন নাইট্রোজেন বেস গুলো এরকম ডিএনএ তে যে নাইট্রোজেন বেস গুলো থাকে সেটা অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন যাই হোক, সেগুলো কি থাকে, নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। সেটা দ্বিবন্ধনী হোক বা ত্রিবন্ধনী হোক, এরকম বন্ধনী দিয়ে যুক্ত থাকে, তাই না? এবং এরা এরকম একটা সর্পিলাকার প্যাটার্নও গঠন করে। বিভিন্ন নাইট্রোজেন বেস গুলো এভাবে সজ্জিত থাকে, সেটা দ্বিবন্ধনী দ্বারাও যুক্ত থাকতে পারে বা ত্রিবন্ধনী দ্বারাও যুক্ত থাকতে পারে। ডিএনএ তে যেরকম ধরো অ্যাডেনিন থাইমিনের সাথে, গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ড করে। ঠিক আছে, এটি হচ্ছে দ্বিবন্ধনী দ্বারা যুক্ত, জিসি হচ্ছে ত্রিবন্ধনী দ্বারা যুক্ত। আর এদের সাথে কি জুড়ে থাকে, একটা করে সুগার, এস দিয়ে লিখলাম, আর এই সুগার গুলো কিসের সাথে জুড়ে থাকে, একটা ফসফেট। সুতরাং প্রত্যেকটা নাইট্রোজেন বেস একটা করে সুগার, 5 কার্বন যুক্ত, আর এই সুগার গুলো একটা ফসফেটের সাথে যুক্ত থাকে। এইভাবে চলে হচ্ছে ডিএনএ এর গঠন। এবং এই ডিএনএ বা আরএনএ এদের ক্ষমতা আছে প্রতিলিপি গঠন করার, এর মতো সম্পূর্ণ গঠন বিশিষ্ট জেনেটিক বস্তু তৈরি করার। তার জন্যই একটা কোষ বিভাজন সম্ভব হয়। ঠিক আছে, এবার জীবের আরো কিছু ধর্ম রয়েছে। আগে যে ধর্মগুলো পড়ছিলাম তার মধ্যে হচ্ছে একটা ঘটনা, তার আগে বলে নি, এটা হলো ডিএনএ। এবার আরএনএ কি, আরএনএ হচ্ছে একতন্ত্রী। আরএনএ হচ্ছে একতন্ত্রী। এখানে বন্ডিংটা কখন হয়, যদি বিভিন্ন নাইট্রোজেন বেস গুলো পাশাপাশি চলে আসে তবেই বন্ধন হয়। ঠিক আছে, যেরকম এ ইউ সি জি সি জি ইউ এ ইউ, ধর এখানে এ ইউ পাশাপাশি চলে এসছে, তখন এখানে একটা হালকা বন্ধনী তৈরি হবে। ঠিক আছে, নয়তো কিন্তু যদি পাশাপাশি আসে তবেই বন্ধনী তৈরি হবে। সুতরাং এরা কিন্তু একক চেন। হ্যাঁ, এইভাবে এখানে তোমার ডিএনএ তে এ টি জি সি, আরএনএ তে এ ইউ জি সি, এই কটা বেস থাকছে। এটা তোমরা আগে 9-এ না 10-এ পড়েছো, 10-এ অলরেডি পড়েছো ভালো করে। আমি আর ডিটেলসে তার জন্য বলছি না। পরে যখন তোমরা ডিএনএ রেপ্লিকেশন করবে তখন ডিএনএ, তার আগে ডিএনএ এর গঠন, ক্রোমোজোমের গঠন খুব ভালো করে পড়ে নেবে। আচ্ছা দেখো, তো এই ডিএনএ এখানে বলছিলাম যে নাইট্রোজেন বেস গুলো পরপর সজ্জিত থাকে। তাহলে এরকম নাইট্রোজেন বেস গুলো পরপর সজ্জিত থাকছে, থেকে কি করছে, এই ডিএনএ বা এই আরএনএ এর কিছুটা অংশ মিলে কি তৈরি করে, কিছুটা অংশ মিলে তৈরি করে হচ্ছে জিন। এই জিনই আমাদের চরিত্রগত বৈশিষ্ট্য নির্ধারণ করে। ঠিক আছে, ফ্রেডরিক মিসার 1869 সালে প্রথম মানে যে পুঁজ হয়, সেই পুঁজের থেকে বা পাস সেল থেকে প্রথম ডিএনএ আবিষ্কার করেন। ঠিক আছে, এবং ডিএনএ এর নাম প্রথমে উনি দিয়েছিলেন নিউক্লিন। কেন নিউক্লিন কেন বলেছিলেন, কারণ নিউক্লিয়াসের মধ্যে তিনি এই নাইট্রোজেন বেস গুলো এভাবে সজ্জিত আছে উনি ধরতে পেরেছিলেন।
তার জন্য ওটার নাম দিয়েছিলেন নিউক্লিন। তখনও তার কাছে সম্পূর্ণ ডিএনএ স্ট্রাকচার, ওয়াটসন ক্রিক এসে ডিএনএ স্ট্রাকচারটা সম্পূর্ণ দেয়। ঠিক আছে, ডিএনএ ফার্স্ট শনাক্ত করেছিলেন ফ্রেডরিক মেসার, কিন্তু ওয়াটসন এন্ড ক্রিক প্রথম ডিএনএ যে এরকম গঠন এই মডেলটা দিয়েছিলেন। তো ফ্রেডরিক মেসার 1869 কোন সালে 1869 প্রথম একে নিউক্লিন বলে একটা ধারণা দিলেন। এবং মানুষ আর শিম্পাঞ্জি বা এই প্রাইমেটস গোষ্ঠীর মধ্যে যদি ডিএনএ তুলনা করা যায়, তাহলে দেখা যাবে মানুষ আর শিম্পাঞ্জির মধ্যে 97% ডিএনএ কিন্তু সেম, মানে এরকম স্ট্রাকচার এটিজিসি যেভাবে সজ্জিত হয়ে রয়েছে, এই স্ট্রাকচার গুলো যদি দেখা যায় তাহলে মানুষ আর শিম্পাঞ্জির ক্ষেত্রে কিন্তু 97 to 99% মিল পাওয়া যায়। আমাদের দেহে, মানুষের দেহে যত কোষ রয়েছে, সেই কোষ থেকে যে ডিএনএ যদি পাক খুলে বেরোয়, তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকে, নিউক্লিয়াসের মধ্যে এভাবে ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে। এই ক্রোমাটিন তন্তুগুলো আসলে কি ক্রোমোসোম গুলো সজ্জিত হয়ে রয়েছে। এই ক্রোমাটিন তন্তুকে যদি আমি এরকম খুলে দেখাই, আস্তে আস্তে আমরা ক্রোমোসোম পাবো। একটা ক্রোমোসোম আবার কিছু ক্রোমাটিড নিয়ে তৈরি। ঠিক আছে, এইভাবে এই বন্ডগুলোকে যদি আমরা মানে যে তারা যেভাবে সুপার সোলেনয়েড স্ট্রাকচারে পেঁচিয়ে থাকে, এই প্যাঁচানো অবস্থাগুলো খুলতে খুলতে এলে আমরা আলটিমেটলি এসে কি পাবো, দেখবো এগুলো আর কিছুই না, এরকম ডিএনএ দিয়ে তৈরি, তাই না? এগুলো আসলে গঠন হচ্ছে কিছু ডিএনএ দিয়ে তৈরি। তো এভাবে প্যাচ খুলে 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 যদি আমরা ডিএনএ বার করতে থাকি আমাদের দেহের যত কোষ রয়েছে, হ্যাঁ, তো এই প্রায় 10 লক্ষ কোটি কোষ রয়েছে, এভাবে যদি আমরা ডিএনএ খুলে বার করতে থাকি, তাহলে দেখবো এই ডিএনএ গুলো পরপর জুড়লে যে লেন্থটা হবে সেটা মানে পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার 6000 গুণ, মানে 3000 বার যাতায়াত করে নেওয়া যাবে। ঠিক আছে, আর হচ্ছে ডিএনএ বেসের সংখ্যা, এই যে ডিএনএ বেস, দুদিকে যে বেস রয়েছে এটিজিসি, এই ডিএনএ বেসের সংখ্যা হচ্ছে 300 কোটি। হ্যাঁ, নট এ ম্যাটার অফ জোক, 300 কোটি। ঠিক আছে, তাহলে এই তথ্য ধরে রাখতে তোমার 3 জিবি হার্ড ডিস্কের প্রয়োজন, জাস্ট কল্পনাও করা যায় না। আচ্ছা, নেক্সট জীবনের বৈশিষ্ট্যে আমরা আরেকটা জিনিস পড়বো, হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। পরিব্যক্তি বা মিউটেশন কি? এই যে আমরা ডিএনএ যে স্ট্রাকচার পড়লাম, ঠিক আছে, এই ডিএনএ এর মধ্যে ধরো এই যে ডিএনএ এর একটা স্ট্রাকচার আছে, ধরো এ এ টি সি জি সি সি ডি এ সি, এর উল্টো দিকে এর অপোজিটে টি, এর অপোজিটে টি, টির অপোজিটে এ, সির অপোজিটে জি, জির অপোজিটে সি, এইভাবে তো গঠনটা চলবে। তো মিউটেশন কি? যদি এই বেস সিকোয়েন্সের কোথাও যদি কোনো পরিবর্তন হয়, এই বলেছিলাম যে ডিএনএ এর এই যে স্ট্র্যান্ড গুলো এক একটা হাতল বরাবর এই যে বেস গুলো সজ্জিত থাকে, তার কিছুটা অংশ মিলে তৈরি হয় হচ্ছে জিন। তাহলে এর এইটুকু অংশ ধরে সাপোজ একটা জিন আছে, এই জিনটা আমাদের কোনো চরিত্র, সাপোজ আমাদের চোখের বর্ণ কি হবে তার জন্য দায়ী। এবার কোনো একটা এজেন্ট, সেটা রাসায়নিক কোনো উপাদান হতে পারে, কোনো একটা রেডিয়েশন হতে পারে, তার জন্য যদি এখানে কোনো গঠন বদলে যায়, ধরো এখানে কি লিখেছিলাম আগে, ধরো এখানে জি ছিল, তাই তো, এই জিটা বদলে এখানে আবার এ চলে এলো কোনো কারণে, বা এখানে এই বেস সিকোয়েন্সটা ডিলিট হয়ে গেল, তাহলে কি হবে? জিন যে চরিত্রের জন্য দায়ী, জিন সেই চরিত্রটা কিন্তু প্রকাশ করতে পারবে না, ফলে অন্য চরিত্র প্রকাশিত হবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে পরিব্যক্তি
বা মিউটেশন। তাহলে পরিব্যক্তি বা মিউটেশন কি বোঝা গেল? পরিব্যক্তির মাধ্যমেই জীবের বিবর্তন বা অভিব্যক্তির সম্ভাবনা থাকে। ঠিক আছে, হঠাৎ করে কোনো জিনের পরিবর্তন ঘটলো এবং সেটা স্থায়ী পরিবর্তন হিসাবে পরপর কতগুলো জেনারেশনে চলতে থাকে, তাহলে তখন ওইখান থেকে একটা অভিব্যক্তির সম্ভাবনা থেকে যায়। নেক্সট হচ্ছে সুতরাং আমরা বৈশিষ্ট্যের মধ্যে একটা বললাম পরিব্যক্তি। ঠিক আছে, পরিব্যক্তি আগে কন্টিনিউশনটা চলছে কিন্তু। নেক্সট হচ্ছে অভিযোজন। এই পেনটা কেমন ইয়ে টাইপের, তুলি টাইপের, লিখতে খুব অসুবিধা হয়। অভিযোজন ক্ষমতা। অভিযোজন ক্ষমতা কি? পরিবর্তনশীল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য, ধরো কোথাকার ওয়েদার চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, সেইখানে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটা জীব তার দেহের গঠনে বা চরিত্রে যে পরিবর্তনটা আনবে বা অভ্যেসেও, সেটাই হচ্ছে অভিযোজন। এবং এই শারীরিক যে স্থায়ী বংশানুক্রমিক যে পরিবর্তন ঘটে যায় সেটাই হচ্ছে অভিযোজন। এই অভিযোজন প্রাকৃতিক ভাবে যখন নির্বাচন হয় এবং প্রাকৃতিক নির্বাচনে যদি প্রাণীটা টেকে সে জনন করতে সমর্থ হচ্ছে, সে তার বংশবৃদ্ধি ঘটাতে পারছে, তাহলে আমরা বলবো কোনো একটি অঞ্চলে মাইক্রো ইভলিউশন হলো। ধরো একটা হরিণের প্রজাতি একটা বড় দ্বীপে ছিল সমুদ্রের মাঝখানে, এবার সেই দ্বীপটা ধরো দেখতে এরকম, এটাকে বটল নেক এফেক্ট বলে। ধরো দ্বীপটা এরকম, এবার চারিপাশে সমুদ্রের জল, কোনো কারণে একটা বড় ঢেউ এলো, একটা সুনামি হলো, এই দুটো দ্বীপের মধ্যে ভাগ হয়ে গেল, দুটো দ্বীপ আলাদা হয়ে গেল। এবার আলাদা হওয়ার পর বোঝা গেল এখানে যে ধরো এখানে একটা হরিণের প্রজাতি ছিল, এখানে একটা হরিণের প্রজাতি ছিল, কিন্তু দ্বীপটা একসাথে ছিল বলে হরিণগুলো একই হরিণের প্রজাতি ছিল, দ্বীপটা একসাথে ছিল বলে হরিণগুলো এই পুরোটা ক্ষেত্রেই বিচরণ করতে পারতো। কিন্তু যখন দ্বীপ দুটো আলাদা হয়ে গেল, দেখতে পেলে এখানকার উদ্ভিদ বৈচিত্র্য এখানকার উদ্ভিদের বৈচিত্র্য আলাদা। তখন কি করবে, এই প্রাণীগুলো এদের মতো করে নিজেদেরকে অভিযোজিত করবে, এখানকার প্রাণীগুলো এদের এখানকার মতো করে নিজেদের অভিযোজিত করবে। ফলে এরপর 1000 বছর কেটে যাওয়ার পর বা 2000 বছর কেটে যাওয়ার পর যখন এই দুটো প্রাণীকে, একই প্রাণী ছিল তারা, এই দুটো প্রজাতিকে যখন কাছাকাছি আনা যাবে, দেখা যাবে এদের মধ্যে জনন কার্য সম্পন্ন হচ্ছে না বা বংশগতি সম্পন্ন হচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে কি হলো, এই প্রজাতি দুটো আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে কোনো একটি স্থানের সাথে মাইক্রো রেভলিউশন বা নিজেকে পরিবর্তন করে নেওয়া। ঠিক আছে, আরো কিছু বৈশিষ্ট্যের মধ্যে জনন রয়েছে, জীবন চক্র রয়েছে, বৃদ্ধি থেকে ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পূর্ণ ব্যাং, ধরো ব্যাঙের যদি বলি, ডিম থেকে লার্ভা ব্যাঙাচি হলো, ব্যাঙাচি থেকে পরিণত ব্যাং হলো, একটা পূর্ণাঙ্গ ব্যাং হলো, আস্তে আস্তে লেজ খসতে থাকবে এবং তারপর দেখা যাবে একটা পরিণত ব্যাঙে পরিণত হয়েছে এবং সে আবার ডিম পাচ্ছে। এইভাবে তাদের জীবন চক্রটা চলতে থাকছে। ঠিক আছে, সুতরাং জীবন চক্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর দেহের অভ্যন্তরীণ সাম্যতা বা হোমিওস্ট্যাসিস মেইনটেইন। হোমিওস্ট্যাসিসকে বাংলায় বলে অনুস্থিতি। ঠিক আছে, হোমিওস্ট্যাসিস। এটাকে বাংলায় বলে অনুস্থিতি। ঠিক আছে, জীবের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এই হোমিওস্ট্যাসিস বা অনুস্থিতি। ধরো আমাদের দেহ, ধরো আমরা প্রয়োজনের তুলনায় বেশি ভিটামিন গ্রহণ করছি, কিন্তু সেই বেশি ভিটামিন গ্রহণ করলে কিন্তু সেটা আমাদের স্টোর হয়ে থাকে না, স্টোর হয়ে গেলে হাইপার ভিটামিনোসিস হয়ে যাবে, সেটা কিন্তু কোনো না কোনো ভাবে বেরিয়ে যায়। তারপর ধরো ক্যালসিয়াম, তোমাদের আমি
বুঝাই চক্রবর্তী সাঁতরা ফলো করছি। তো ওখানে দেখছি ক্যালসিয়ামের একটা হোমিওস্ট্যাসিসের উদাহরণ দেওয়া হয়েছে। ধরো আমরা যে খাদ্য খাচ্ছি, ক্ষুদ্রান্তে শোষিত হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম ক্ষুদ্রান্তে শোষিত হওয়ার পর কি হয়, কিছুটা বনে যায়, সঞ্চিত হয়, হাড়ে সঞ্চিত হচ্ছে। তারপর অতিরিক্ত যেটা হাড়ের লাগবে না সেটা আবার ব্লাডে পুনঃশোষিত হবে। ঠিক আছে, ব্লাডে পুনঃশোষিত হলো, হওয়ার পর কি হবে, কিডনিতে যাবে, ব্লাড কিডনি দিয়ে ফিল্ট্রেশন হচ্ছে। কিডনিতে গিয়ে যেটুকু প্রয়োজন সেটা রক্তে পুনঃশোষণ হবে, দেহে আসবে, বাদ বাকিটুকু আবার মূত্রের মাধ্যমে নির্গমন হয়ে যাবে। ঠিক আছে, আবার তোমার রক্তের মাধ্যমেও যে এক্সেস ক্যালসিয়াম ব্লাডে রয়ে গেছে, যেটা আমার শরীরে লাগছে না, সেটা ক্ষুদ্রান্ত হওয়াতে আবার শোষিত হয়ে গেল এবং সেটা মলের সাথে নির্গত হয়ে গেল। সুতরাং কোনো উপাদান আমার দেহে যখন আসছে, যেটুকু প্রয়োজন আমার দেহ সেটুকু নিচ্ছে, বাদ বাকিটুকু বার করে দিচ্ছে, যাতে দেহের বিভিন্ন সাম্যাবস্থা নিয়ন্ত্রিত হয়। এবং এটা মনে রাখবে, আমাদের দেহের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন খনিজ আয়নগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং আমাদের দেহের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করার জন্য এই খনিজ আয়নগুলোর ভূমিকা কিন্তু একদম অনস্বীকার্য। আর বার্ধক্য এবং মৃত্যু, যেটা চরম সত্য, হ্যাঁ, এটা জীবনে আসবেই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে জীবনের সাধারণ ধর্ম। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে, জীববৈচিত্র্য ও ধারণা, জীববৈচিত্র্য সম্পর্কিত সমস্ত ধারণাগুলো। তো আমরা আচ্ছা, এবার আমরা পড়ছি হচ্ছে জীবনের বিজ্ঞানের পোর্শনে নেক্সট, এই চ্যাপ্টারটার নেক্সট পোর্শনটা হচ্ছে জীব বৈচিত্র্য। তো জীব বৈচিত্র্য ব্যাপারটা কি, যে একটা জায়গায়, বা তুমি একটা ছোট জায়গা ধরতে পারো বা একটা বড় জায়গাও ধরতে পারো, তুমি কিভাবে পরিমাপ করবে সেটা তোমার ব্যাপার। সেই অঞ্চলে উপস্থিত উদ্ভিদ, প্রাণী, মাইক্রোবস, মানে অনুজীব, সব কিছুকে নিয়ে যে বৈচিত্র্য তৈরি হয়। কিসের বৈচিত্র্য? তাদের বাস্তুতান্ত্রিক ভেদে বৈচিত্র্য, তাদের জিনগত বৈশিষ্ট্যের সামান্য পার্থক্যে যে বৈচিত্র্য, এই সমস্ত কিছু নিয়েই জীবেদের মধ্যে যে বৈচিত্র্যটা হয় সেটাই হচ্ছে জীব বৈচিত্র্য। আবার জীব বৈচিত্র্যকে আরো নানা ভাগে ভাগ করা হয়েছে তুলনা করার জন্য। জীব বৈচিত্র্যকে ইংলিশে কি বলে? বায়োডাইভার্সিটি। জীব বৈচিত্র্য, বা এটাকে আমরা কি বলবো? বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটিকে আরো নানা ভাগে ভাগ করা হয়েছে, যেরকম আলফা, বিটা এবং গামা ডাইভার্সিটি। সেটা কি আমি বলছি। ঠিক আছে, এবার তাহলে দেখে নেওয়া যাক। তাহলে জীব বৈচিত্র্য আমরা কাকে বলবো? জীব বৈচিত্র্য হচ্ছে তোমার জিনগত প্রকরণে প্রজাতি এবং বাস্তুতান্ত্রিক বিভিন্ন জীবের মধ্যে যে বিভিন্ন প্রকার সমারোহ বা ভেদ দেখা যায়, সেটাই হচ্ছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। ঠিক আছে, এবার জীব বৈচিত্র্যকে আমরা কি কি ভাগে ভাগ করে নিতে পারি? জীব বৈচিত্র্যের স্তর বা উপাংশ বা লেভেল অফ বায়োডাইভার্সিটি। হ্যাঁ, লেভেল অফ বায়োডাইভার্সিটি কি দেখে নিন। লেভেল অফ বায়োডাইভার্সিটি কি কি? 1 নম্বর হচ্ছে জিনগত বৈচিত্র্য, আর কি প্রজাতি বৈচিত্র্য, আর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতন্ত্রকে আমরা বলি ইকোসিস্টেম, তো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ভ্যারিয়েশন। ঠিক আছে, জেনেটিক ভ্যারিয়েশন, স্পেসিস ভ্যারিয়েশন এবং ইকোলজিক্যাল জেনেটিক ডাইভার্সিটি, স্পেসিস ডাইভার্সিটি এবং ইকোলজিক্যাল ডাইভার্সিটি পড়ছে। ঠিক আছে, তো জিনগত বৈচিত্র্য কি? যদি কোনো কারণে জিনে
কোনো একটা পরিবর্তন চলে আসে। যেরকম তাদোবা রিজার্ভে আমি একটা তথ্য পেলাম যে ওখানে লেপার্ড রয়েছে প্রচুর, ঠিক আছে। এবার সেখানে কিছু ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়া যায়। ব্ল্যাক প্যান্থার কি, ওরাও কিন্তু এক ধরনের লেপার্ড, কিন্তু ব্যাপারটা কি হয়েছিল যে কোনো কারণে জিনগত কোনো মিউটেশনের জন্য বা জিনগত কোনো পরিবর্তনের জন্য লেপার্ডের গায়ে যে স্ট্রাইপ গুলো হয় না, সেই স্ট্রাইপ গুলো আসেনি, ইয়েলো স্ট্রাইপ গুলো আসেনি, এবং লেপার্ডটা সম্পূর্ণ ব্ল্যাক লেপার্ড হয়েছিল। তো ধরো একটা পিতা মাতা থেকে যে তার সন্তান ব্ল্যাক লেপার্ড তৈরি হয়েছিল 3-4টে, এবং আস্তে আস্তে ব্ল্যাক লেপার্ডদের মধ্যে সংখ্যা বৃদ্ধি হতে হতে ওখানে ব্ল্যাক লেপার্ড আলাদাভাবে সংখ্যা বৃদ্ধি করতে শুরু করলো। এবং কিছু বছর পর দেখা গেল যে ব্ল্যাক লেপার্ডরা আলাদা গোষ্ঠী করে বসবাস করে এবং নর্মাল লেপার্ডরা আলাদা গোষ্ঠী করে বসবাস করে। এই দুটো গোষ্ঠী কিন্তু একত্রে বসবাস করে না, এবং ওদের এই যে দুটো ভ্যারাইটি তৈরি হয়েছে লেপার্ডের, ওদের মধ্যে যদি নিষেক ঘটানো যায় তাহলে এখনো নিষেক হয় এবং সন্তান তৈরি হয়। কিন্তু এরা যদি দেখা যায় আস্তে আস্তে তারা তাদের জায়গাটাই চেঞ্জ করে ফেললো, জিনগত সামান্য বৈচিত্র্য হয়েছে, হতে হতে দেখা গেল এই ব্ল্যাক লেপার্ড গুলো বা ব্ল্যাক প্যান্থার গুলো একদিকে চলে গেল এবং অন্য নর্মাল লেপার্ড গুলো আর একদিকে চলে গেল, এবং তাদের মধ্যে দেখা গেল 1000 বছর পর এমন একটা ভেদ তৈরি হয়ে গেল যে তাদের মধ্যে আর কোনো রিপ্রোডাকশন হচ্ছে না বা জনন হচ্ছে না বা সন্তানাদি তৈরি হচ্ছে না। ব্যাস ওইখানেই কি হয়ে যাবে, এই সামান্য জিনগত বৈচিত্র্য থেকে, এই জিনের সামান্য পরিবর্তন থেকে কি হয়ে যাবে, প্রজাতি বৈচিত্র্য, স্পিসিস ভ্যারিয়েশন তৈরি হয়ে যাবে, দুটো আলাদা সাব স্পিসিস তৈরি হয়ে যাবে লেপার্ডের, বা স্পিসিসটাই আলাদা হয়ে গেল, এটাও হতে পারে। নেক্সট হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্য কি, কোন একটি নির্দিষ্ট এলাকার মধ্যে, এটা আমি একটা স্পিসিসের মধ্যেও জিনগত বৈচিত্র্য হতে পারে, বিভিন্ন স্পিসিসের মধ্যে তো জিনগত বৈচিত্র্য আলাদাই, সেটা আমি বললাম না। প্রজাতি বৈচিত্র্য, বিভিন্ন প্রজাতির মধ্যে যে জিনের ভ্যারিয়েশন আছে। আমরা বলছিলাম যে ওরাংওটাং বা শিম্পাঞ্জির সাথে আমাদের 97 to 99% জিনের মিল রয়েছে, তাহলে এটা হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। এবার হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কোন বাস্তুতন্ত্রে বসবাস করছি তার উপর বৈচিত্র্যগুলো কিন্তু আলাদা আলাদা হয়। যেরকম ধরো তোমরা যদি দার্জিলিং এ বেড়াতে যাও আর আমাদের এই এখানকার সমতল অঞ্চলে থাকো, তোমার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে অঞ্চলটুকু, তোমরা দেখবে এখানে তোমরা কোনো স্যালামান্ডার টাইপের কোনো প্রজাতি পাও না, মানে ব্যাঙের যে প্রজাতিগুলো অনেকটা টিকটিক টাইপের দেখতে, তাদেরকে স্যালামান্ডার বলে, ঠিক আছে। এখানে প্লেন ব্যাঙ দেখা যায়, কিন্তু আমরা পার্বত্য অঞ্চলে গেলে সিকিম, দার্জিলিং, এখানে কিন্তু আমরা কিছু স্যালামান্ডার পাবো। তারপর আমরা পাহাড়ি অঞ্চলে পাইন পাচ্ছি, ওক পাচ্ছি, সেটা কিন্তু আমরা আবার সমতল অঞ্চলে পাবো না। সমতল অঞ্চলের আম কাঁঠাল গাছ কিন্তু আমরা আবার দার্জিলিং এ গিয়ে পাবো না। সুতরাং এই যে ভ্যারিয়েশন, প্রজাতির চারিপাশে এই যে বৈচিত্র্য উদ্ভিদ বা প্রাণীর, সেটা মিলেই তৈরি হয় হচ্ছে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে, সেই অনুযায়ী বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তৈরি হয়। পাহাড়ে দেখবে একরকম, কোন জলাশয় একরকম দেখবে, নোনা জলে একরকম দেখবে, মিষ্টি জলে একরকম দেখবে। সুতরাং বাস্তুতন্ত্র ভেদেও কিন্তু বৈচিত্র্য আলাদা হয়। এই বাস্তুতান্ত্রিক ভেদের বৈচিত্র্যগুলোকে আবার 3টে ভাগে ভাগ করা হয়। হচ্ছে একটা আলফা ডাইভার, মানে একটা হচ্ছে আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, আর হচ্ছে গামা ডাইভার্সিটি। এই আলফা ডাইভার্সিটি কি, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে প্রজাতির যে বৈচিত্র্য দেখা যায়। ধরো কোন একটা নির্দিষ্ট ফরেস্ট দেখছো, জলদাপাড়া, শুধু জলদাপাড়ার ফরেস্টে যে প্রজাতির বৈচিত্র্য আছে সেটা হচ্ছে আলফা ডাইভার্সিটি, শুধু সেখানকার ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি, দুটো পাশাপাশি অঞ্চলের মধ্যে প্রজাতির যে বৈচিত্র্য থাকে সেটা হচ্ছে বিটা ডাইভার্সিটি। যেরকম জলদাপাড়া, গরুমারা, কাজিরাঙা এই অঞ্চলের মধ্যে, জঙ্গলগুলোর মধ্যে, যেখানে প্রায়
একই রকম অঞ্চল বা একই রকম অরণ্যের তৃণভূমি বলো, উদ্ভিদ বৈচিত্র্য বলো, প্রায় অনেকটা মিল দেখা যায়। সেখানেও প্রজাতির কিন্তু ফরেস্টগুলোতে দেখবে কিছু বৈচিত্র্য রয়েছে এবং সেগুলো খুব ভালোভাবে পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে বিটা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটি। গামা ডাইভার্সিটি কি? ধরো এখানকার কোনো অঞ্চলের যে ফরেস্ট গুলো রয়েছে, সাপোজ আমি গরুমারা বা কাজিরাঙ্গাকে নিয়ে নিলাম, এর মতোই আমরা যদি দূরবর্তী কোনো অঞ্চলের জঙ্গলের ডাইভার্সিটির তুলনা করি, সেখানকার তাপমাত্রা এক, উচ্চতা এক, ঠিক আছে, ধর এখানকার সাথে আমরা সুইজারল্যান্ডের বা অস্ট্রেলিয়ার বনভূমির তারতম্য দেখতে শুরু করলাম, যেখানে একই রকম ওয়েদার কন্ডিশন, একই রকম প্রায় মৃত্তিকা গঠন, একই রকম উচ্চতা, সেখানেও দেখবো কিন্তু প্রজাতি বৈচিত্র্য রয়েছে। আমরা এখানে ক্যাঙ্গারু পাবো না, অস্ট্রেলিয়ায় গেলে আমরা কিন্তু ক্যাঙ্গারু দেখতে পাবো। সুতরাং এই যে ডাইভার্সিটি বা ভ্যারিয়েশন হচ্ছে মানে অনেকটা দূরবর্তী দুটো একই রকম অঞ্চলের মধ্যে, সেটা হয়ে গেল হচ্ছে গামা ডাইভার্সিটি। তাহলে আলফা, বিটা আর গামা ডাইভার্সিটি কি আমরা বুঝলাম। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্ব কি? অবশ্যই এর একটা ইকোলজিক্যাল ভ্যালু আছে, বাস্তুতান্ত্রিক অবশ্যই একটা মূল্য আছে। এটা বাস্তুতন্ত্রের উপর বিশাল প্রভাব ফেলে এবং একটা বাস্তুতন্ত্র মানে সেখানে একটা শক্তি প্রবাহ আছে। সুতরাং কোনো বাস্তুতন্ত্র বা ইকোলজিক্যাল কোনো সিস্টেম, এটাকে ডিস্ট্রয় করার আগে আমাদের 100 বার ভাবা উচিত যে এখানকার এনার্জি ফ্লোর কি হবে। এখানে একটা এনার্জি ফ্লো আছে, এখানে একটা শক্তি প্রবাহ আছে, এখানে খাদ্য জালকের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে, তাহলে সেই সম্পর্কটা কি হবে? আজকে এই ঘটনাগুলো যেখানেই মানা হয়নি সেখানে কিন্তু কোনো না কোনো অসুবিধা হয়েছে। যেরকম তোমরা যদি মুম্বাই আইআইটিতে দেখো, তার পিছনে যে ফরেস্ট অঞ্চলটা ডিস্ট্রয় করে কিছুটা আরবানাইজেশন হয়েছে, ফলে কি হয়েছে, ওখানকার লেপার্ড মাঝে মাঝেই রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, রাস্তায় বেরিয়ে আসে, লোকালয়ে ঢুকে যাচ্ছে, কারণ তাদের বাস্তুতন্ত্রে তাদের যে খাদ্য চাহিদা সেটাতে ঘাটতি পড়েছে। এর একটা পরিবেশগত মূল্য আছে, অবশ্যই অর্থনৈতিক মূল্য আছে, যেগুলো আমাদের রিজার্ভ বা ফরেস্ট, সেখানে প্রয়োজনে বৈজ্ঞানিক গবেষণার কাজে বিভিন্ন উদ্ভিদগুলো আমরা সংগ্রহ করি, সেগুলো থেকে নানা অর্থনৈতিক উপার্জন বলো, মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেখানে বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টস আছে, সেগুলো আমরা চিকিৎসার জন্য ইউজ করতে পারি। অবশ্যই সেগুলো শর্ত সাপেক্ষে এবং সরকারের অনুমতি সাপেক্ষে। তারপর পরিবেশের রক্ষায় তো অবশ্যই তোমার জীব বৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপর হচ্ছে জিন পুল বা জিনের ভান্ডার হিসাবে কাজ করছে জীব বৈচিত্র্য। জিন পুল কি? একটা অঞ্চলে যত প্রজাতির প্রাণী আছে তাদের মধ্যে সমস্ত জিনের যে বৈচিত্র্য, টোটাল জিনের যে ভ্যারিয়েশন, সব মিলিয়ে তৈরি হয় হচ্ছে জিন পুল। টোটাল যত ধরনের জিন আছে সব মিলে তৈরি হয় হচ্ছে জিন পুল সেই অঞ্চলে, ঠিক আছে। এছাড়াও এর একটা নান্দনিক বৈশিষ্ট্য রয়েছে। আর নৈতিক মূল্য অবশ্যই আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আমাদের বিভিন্ন যে আন্তর্দেশিক বলো, আমাদের মানে দেশের নিজেদের যে ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যাক্ট বা নিয়মগুলো আছে সেইগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই সতর্ক থাকা উচিত, ঠিক আছে। তোমরা যদি ভারতের জীববৈচিত্র্য সম্পর্কে ভাবো, ভারতের মানে সমস্ত পৃথিবীর মাত্র 2 ভাগ অঞ্চল ভারতের অধীন, সমগ্র পৃথিবীর 2 ভাগ অঞ্চল মাত্র ভারতের অধীন, কিন্তু এই সমগ্র এই 2 ভাগ যে অঞ্চলটুকু রয়েছে সেইটুকু অঞ্চল পৃথিবী প্রায় 7.7%, মানে প্রায় 8% মানে জিনগত বৈচিত্র্য বা জিন পুল যাকে ভ্যারিয়েশন যেটা রয়েছে, যে মানে জেনেটিক যে ভ্যারিয়েশন রয়েছে, তাতে 10টি
জীব ভৌগোলিক অঞ্চল বর্তমান। ঠিক আছে, আচ্ছা, আমাদের ভারতবর্ষে মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা 46,000, যেটা পৃথিবীর ভারতের মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে 46,000। ঠিক আছে, যেটা পৃথিবীর 11%। ঠিক আছে, ভাবো মাত্র 2% অঞ্চল কিন্তু ভারতের রয়েছে। আর পৃথিবীর যে টোটাল প্রাণী প্রজাতি রয়েছে, ভারতে প্রায় 91,000 প্রাণী, 91,212। এটা প্রায় সমগ্র পৃথিবীর 7.43%। ঠিক আছে, এবার এই যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের যে বনভূমিগুলো, সেইগুলোর যে বৈচিত্র্য বা ভ্যারিয়েশন এবং সেখানে যে এন্ডেমিক প্রজাতির প্রাণী রয়েছে তার যে গুরুত্ব, এই পৃথিবীর দরবারে ভারতবর্ষে প্রচুর বায়োডাইভার্সিটি হটস্পট আছে। হটস্পট কাকে বলে বলছি। তো আমাদের ভারতবর্ষের বনভূমি এবং প্রাণী যে বৈচিত্র্য রয়েছে সেটা কিন্তু পৃথিবীর কাছে একটা বিশাল নিদর্শন। প্রথমে আরেকটা জিনিস বলি হচ্ছে যে বায়োটা কি। বায়োটা কি? কোন একটা নির্দিষ্ট অঞ্চলে টোটাল জীবভর, সেটা উদ্ভিদ ও প্রাণী হোক, টোটাল জীবভর সেই অঞ্চলের হচ্ছে বায়োমাস। আর টোটাল যে সজীব উপাদানগুলো রয়েছে সেটা মিলে তৈরি হয়েছে ওখানকার বায়োটা। আর এদের মধ্যে যে চরিত্রগত পার্থক্য সেই নিয়ে তৈরি হয়েছে সেখানকার বায়োডাইভার্সিটি। ঠিক আছে, এবার পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চল আর ভারতের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলগুলো আমরা দেখে নেব। তাহলে আমরা বায়োডাইভার্সিটি পড়তে গিয়ে এটুকু বুঝলাম যে জায়গা ভেদে, পরিবেশের তারতম্য অনুযায়ী জীবেদের বৈচিত্র্য নানা রকম হচ্ছে। তো বিশ্বের বিভিন্ন জীব ভৌগোলিক, বিশ্বের এই বায়োডাইভার্সিটির ভিত্তিতে বিশ্বকে অনেকগুলো জীব ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তো পৃথিবীর এই জীব ভৌগোলিক মানে অঞ্চলগুলো যেগুলো, সেগুলো হচ্ছে প্যালিআর্কটিক, নেআর্কটিক, নিওট্রপিক্যাল, দেখো দেওয়া রয়েছে, অ্যাফ্রোট্রপিক, ইন্দো-মালয়ান, অস্ট্রেলিয়ান, ওশেনিয়া এবং আন্টার্কটিকা। মানে দেখা গেছে যে এই কটা অঞ্চলে কেন ভাগ করা হয়েছে? এই অঞ্চলগুলোর মধ্যে জীবেদের বৈচিত্র্যে কিছুটা মিল বা কিছুটা সাদৃশ্য পাওয়া যায়। ঠিক আছে, আর ভারতেরও কিছু জীব ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। তো এই যে ভাগগুলো, সেগুলো ভৌগোলিক বিস্তারগুলো একটু দেখে নেবে। আর ভারতের যে জীব ভৌগোলিক অঞ্চলগুলো সেগুলো হচ্ছে ট্রান্স হিমালয়ান, মানে হিমালয় সংলগ্ন দেশের উত্তরের যে অঞ্চলগুলো, মানে এটা ঠিক পাহাড় নয়, পাহাড় সংলগ্ন অংশ, মানে পাহাড়ের পর জাস্ট যে মালভূমি অংশটা শুরু হচ্ছে সেটা। তারপর হচ্ছে হিমালয় অঞ্চল, মরুভূমি অঞ্চল, অর্ধশুষ্ক যে অঞ্চলগুলো রয়েছে, যেরকম মরুভূমি অঞ্চল ছাড়াও রাজস্থানের বাকি অংশ, পাঞ্জাব, হরিয়ানা ড্রাই অঞ্চলগুলো, হ্যাঁ, ওগুলো হচ্ছে অর্ধশুষ্ক অঞ্চলের মধ্যে পড়বে। তারপর আছে পশ্চিম ঘাট অঞ্চল। পশ্চিম ঘাট পর্বতমালায় বিশাল ভ্যারিয়েশন পাওয়া যায়, জীব বৈচিত্র্য বিশাল ভ্যারিয়েশন পাওয়া যায়। তো এর মধ্যে পড়বে দক্ষিণ উপদ্বীপ অঞ্চলগুলো, ক্রান্তীয় বনাঞ্চলগুলো। তারপর আছে ডেকান মালভূমি, দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল, গাঙ্গেয় সমতল অঞ্চল, আমরা যে গঙ্গে অববাহিকায় রয়েছি। তারপর হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, মানে অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম। হ্যাঁ, এইখানে 7টা রাজ্য নিয়ে তৈরি হয়েছে। উপকূলের
অঞ্চলগুলো, পূর্ব পশ্চিমে যে উপকূলবর্তী অঞ্চলগুলো, সেখানকার জীব ভ্যারিয়েশনগুলো সবসময় একই রকম হয়, জীব বৈচিত্র্যগুলো। তারপর বিভিন্ন দ্বীপভূমি, আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপ এই অংশে ভাগ করা হয়েছে। এই যে আন্দামান আর নিকোবর অঞ্চলের মধ্যেও যদি তোমরা জীব বৈচিত্র্য দেখো, সেখানেও আবার কিন্তু আন্দামান অঞ্চলের জীব বৈচিত্র্য আর নিকোবর অঞ্চলের জীব বৈচিত্র্য মানে বিশাল ভ্যারিয়েশন পাওয়া যায়, কারণ এখানে দুটো আলাদা দ্বীপ, মাঝখানে সমুদ্র। তো দুটো দ্বীপ তারা স্বতন্ত্রভাবে এত বছর ধরে আলাদাভাবে তৈরি হয়েছে, সুতরাং জীববৈচিত্র্যটা আলাদা। এবার আমরা জানবো যে জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বুঝি। হ্যাঁ, হটস্পট হচ্ছে সেরকম একটা অঞ্চল যেখানে এমন কিছু প্রাণী পাওয়া যায় বা এমন একটা প্রজাতিরও হয়তো প্রাণী পাওয়া যায় যেটা পৃথিবীর অন্যান্য অংশে আর পাওয়া যায় না। সেই অঞ্চলকে আমরা জীববৈচিত্র্যের রেসপেক্টে বলবো ওই অঞ্চলের হটস্পট। হ্যাঁ, জীববৈচিত্র্যের প্রাচুর্যপূর্ণ সর্বাধিক বিপদগ্রস্ত বাস্তুতান্ত্রিক অঞ্চলকেই জীববৈচিত্র্যের হটস্পট বলে। ঠিক আছে, হটস্পটের ধারণা প্রথম 1988 সালে নরম্যান মেয়ার প্রথম বায়োডাইভার্সিটি হটস্পট এই কথাটি প্রথম বলেন। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি কে প্রথম প্রবর্তন করেন। তো এখানে উত্তর আসবে হচ্ছে নরম্যান মেয়ার, ভীষণ নামী একজন বিজ্ঞানী। ঠিক আছে, এবার আমাদের বিশ্বের 34টি হটস্পট অঞ্চল আছে। আমাদের বিশ্বে টোটাল হটস্পট অঞ্চল আছে হচ্ছে 34টি। ঠিক আছে, তার মধ্যে আমাদের ভারতেই 4টে হটস্পট অঞ্চল কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার এই যে হটস্পট অঞ্চলগুলো সেগুলো কোন কোন মহাদেশে আছে, যেরকম হচ্ছে আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়া, এইটা নিয়ে একটা ভাগ করা হয়েছে, নর্থ সেন্ট্রাল আমেরিকা আর সাউথ আমেরিকা, এবং এদের মাঝখানে আবার অনেকগুলো হটস্পট অঞ্চল কিন্তু ঢুকে গেছে। দেখো যে চারটা দিয়েছি, আফ্রিকাতে তাহলে আমরা কি বুঝছি, আফ্রিকাতে তোমার মানে হর্ন অফ আফ্রিকা, মাদাগাস্কার, হ্যাঁ, তারপর কেপ ফ্লোরিস্টিক রিজিয়ান, কোস্টাল ফরেস্টিক ইস্টার্ন আফ্রিকা, এই অঞ্চলগুলো কিন্তু পড়বে। তোমাদের এই যে বিশ্বের যে হটস্পট অঞ্চলগুলো রয়েছে সেখানে এই প্রত্যেকটা মহাদেশের ভাগে অন্তত দুটো করে নাম, সবকটা মুখস্থ রাখা সম্ভব নয়, অন্তত দুটো করে নাম কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, এই যে যেটা বলছিলাম, বিশ্বের যে 34টা হটস্পট অঞ্চল রয়েছে তার মধ্যে ভারতেই তোমার রয়েছে 4টে হটস্পট অঞ্চল, যেখানে আমরা পড়েছিলাম যে বনভূমির মানে মাত্র 2.3 অংশ জুড়ে রয়েছে হচ্ছে হটস্পট অঞ্চল। সেই হটস্পট অঞ্চলের মধ্যে আবার 4টে হটস্পট অঞ্চল কিন্তু ভারতবর্ষের মধ্যে অবস্থিত। সুতরাং ভারতের জীব বৈচিত্র্যের যে ভ্যারিয়েশন, মানে এত যে জীব বৈচিত্র্য পাওয়া যায় এবং তার গুরুত্ব কিন্তু বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। তো ভারতকে ভাগ কি করা হয়েছে, হিমালয়ান, ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড শ্রীলঙ্কা, ইন্দো বার্মা আর সুন্দারল্যান্ড। ঠিক আছে, তো হিমালয়ান অঞ্চলটা তোমরা বুঝতে পারছো যে সর্বোচ্চ পর্বত শ্রেণী বিশিষ্ট যে অঞ্চলগুলো, এখানে প্রচুর এন্ডেমিক প্রজাতি বসবাস করে। এন্ডেমিক মানে কি, যারা প্রায় অবলুপ্তির পথে। ওই অঞ্চল ছাড়া পৃথিবীর আর অন্য কোনো অঞ্চলে ওদেরকে পাওয়া যায় না, এই প্রাণীগুলোকে পাওয়া যায় না। যেরকম তোমাদেরকে বলেছিলাম হিমালয়ান স্যালামেন্ডার এক ধরনের অ্যাম্ফিবিয়ান বা উভচর প্রাণী, সেটা সিকিম বা দার্জিলিং অঞ্চলে পাওয়া যায়, আর কিন্তু আমাদের ভারতবর্ষের অন্য কোনো অঞ্চলে ওই প্রজাতির স্যালামেন্ডার আর পাওয়া যায় না। ঠিক আছে, যেমন রেড পান্ডা, স্নো লেপার্ড, এই হিমালয়ান স্যালামেন্ডারের যে স্পিসিসটা বলছিলাম টাইলোটোট্রাইটন ভেরোকোসাস, এটা আমাদের এই হিমালয়ান অঞ্চলের এই অংশটুকু জুড়ে, সিকিম আর দার্জিলিং এই অংশটুকু জুড়েই কিন্তু পাওয়া যায়, বাদ বাকি অংশে কিন্তু পাওয়া যায় না। সুতরাং এই অংশটা এই প্রাণীগুলোর জন্য কিন্তু হটস্পট। নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড শ্রীলঙ্কা।
সমস্ত পশ্চিমঘাট পর্বতমালা এবং উত্তর পশ্চিমে শ্রীলঙ্কার উচ্চভূমির যে অংশটুকু, সেই অংশটুকু জুড়ে কিন্তু এই ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা এই হটস্পটটা অবস্থিত। তো এখানে যেরকম লায়ন টেলড ম্যাকাক, নীলগিরি থর, ছাগলের মতো দেখতে প্রাণী, ঠিক আছে, ল্যাঙ্গুর, এইগুলো কিন্তু তোমার এখানকার এন্ডেমিক স্পিসিস, এবং এই জন্য এই অঞ্চলটা হচ্ছে হটস্পট। প্রচুর উদ্ভিদ প্রজাতি রয়েছে তোমার ওয়েস্টার্ন ঘাটে। নেক্সট হচ্ছে ইন্দো বার্মা অঞ্চল, ঠিক আছে। এই অঞ্চলটা হচ্ছে তোমার মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম, হ্যাঁ, এই অঞ্চলটা নিয়ে হচ্ছে এই ইন্দো বার্মা অঞ্চলটা অবস্থিত। এখানকার কিছু স্পেসিফিক প্রাণী হচ্ছে স্পুনবিল স্যান্ডপাইপার, রেড হেডেড ভালচার, এগুলো হচ্ছে এখানকার কিছু এন্ডেমিক প্রাণী। নেক্সট হচ্ছে সুন্দারল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আরেকটা বলি, ইন্দো বার্মা অঞ্চলের মধ্যে কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জ পড়ছে। ইন্দো বার্মা হটস্পটে কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জটা ঢুকছে। আর নিকোবর দ্বীপপুঞ্জটা, যেহেতু বলেছিলাম আন্দামান থেকে আলাদা, সেটা কিন্তু সুন্দারল্যান্ড হটস্পটের আন্ডারে। নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু আলাদা হটস্পট। আন্দামান আর নিকোবর দুটো কিন্তু আলাদা হটস্পট। আন্দামান ইন্দো বার্মা আর নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু সুন্দারল্যান্ড এই হটস্পটের আন্ডারে পড়ছে। তো সুন্দারল্যান্ডে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার ম্যাক্সিমাম পোর্শন আর এই নিকোবর দ্বীপপুঞ্জটা নিয়ে কিন্তু গঠিত, ঠিক আছে। এই অঞ্চল বিশেষ করে সরীসৃপের ভ্যারিয়েশনের জন্য বিভিন্ন কোরাল স্নেকস, নানা রকম এন্ডেমিক প্রজাতির কোরাল স্নেকস এই অংশে অবস্থিত। এই কারণে এই অঞ্চলটি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট হটস্পট, এবং কোরাল স্পিসিসের জন্য যে কোরাল স্পিসিসের যে ডাইভার্সিটি এই অংশটা জুড়ে, তার জন্য কিন্তু এই অংশটাকে হটস্পট হিসেবে চিহ্নিত করার একটা মূল কারণ, ঠিক আছে। এবার আমরা এতক্ষণ ধরে হটস্পট বলছি। হটস্পট তখনই হবে যখন ওই প্রাণীগুলো এন্ডেমিক হবে। হ্যাঁ, এন্ডেমিক মানে কি, যারা বিপদ সংকুল, খুব অল্প সংখ্যায় রয়েছে, এবং আর যদি কিছুটা মানে হয়তো সারা পৃথিবীর মধ্যে আর 7-8 কি মানে এরকম সংখ্যায়ও কমে এসছে প্রাণীটা, এই কটা যদি লুপ্তপ্রায় হয়ে যায় আর এই প্রাণীটার অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না, তখন সে অবলুপ্ত হয়ে যাবে বা এক্সটিংক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেই প্রাণীগুলোকে আমরা বলবো এন্ডেঞ্জার্ড স্পিসিস, ঠিক আছে। তো একটা প্রাণী কতটা বিপদ সংকুল রয়েছে, একটা প্রাণীর অবস্থা বা সিচুয়েশন কতটা বিপদ সংকুল, সেটা বোঝার জন্য একটা রেড লিস্ট হয়, একটা লিস্ট তৈরি করা হয়। সেখানে মানে সেই লিস্ট দেখে বোঝা যায় যে প্রাণীটা পৃথিবীর বুকে কতটা বিপদ সংকুল, তার অবস্থাটা কি। তো এই সমস্ত ডেটা একটা বইতে স্টোর করে রাখা হয়। সেই বইটাকে বলা হয় হচ্ছে রেড ডেটা বুক, ঠিক আছে। এই রেড ডেটা বুক মানে কিভাবে তৈরি হয়? আচ্ছা, এখানে একটা জিনিসই বলে দেই, কিস্টোন প্রজাতি বা কিস্টোন স্পিসিস কি? কিস্টোন স্পিসিস, এটা খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন। কিস্টোন স্পিসিস হচ্ছে কোনো একটা অঞ্চলের বায়োডাইভার্সিটিতে, হ্যাঁ, একটা বায়োডাইভার্সিটিতে যে ধরো সুন্দরবনের বায়োডাইভার্সিটি যদি আমরা ভাবি, তো সেই অঞ্চলে যে প্রাণীটা ভীষণ ইম্পর্টেন্ট ওই অঞ্চলের শক্তি প্রবাহ নির্ধারণ করার জন্য, এবং ওই প্রাণীটা যদি ওই বনাঞ্চল থেকে বিলুপ্ত হয়ে যায় বা ওই অঞ্চলটা থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে সেই অঞ্চলের সমস্ত খাদ্য শৃঙ্খল একদম ভেস্তে যাবে বা নষ্ট হয়ে যাবে। যে প্রাণীটা খাদ্য শৃঙ্খল চালু রাখার জন্য ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করে, সেই প্রাণীটাকে ওই বায়োস্ফিয়ারের বা ওই অঞ্চলের কিস্টোন প্রজাতি বলে। যেরকম সুন্দরবনের ক্ষেত্রে আমরা যদি ধরি, তাহলে কিস্টোন প্রাণীটিকে
অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার। ও হবে হচ্ছে কি স্টোন প্রিডেটর। প্রিডেটর কি, যে শিকার করে, প্রিডেটর। আর প্রে কি, যাকে শিকার করা হয়, বা খাদ্য যে আর কি, প্রিডেটারের খাদ্য যে, সে হচ্ছে প্রে। ঠিক আছে, যেরকম বাঘ যদি প্রিডেটার হয়, হরিণ হচ্ছে প্রে। হ্যাঁ, এবার রেড ডেটা বুকে চলে আসি। তোমার IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে, এরা জীব সংরক্ষণের জন্য একটা তালিকা তৈরি করে, যাতে কোন প্রজাতির প্রাণী ঠিক কতটা রিস্কে রয়েছে, রিস্কে আদপেও আছে কি নেই, বা তার দেখভালের জন্য, তাকে সংরক্ষণ করার জন্য কতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত, সেটা নির্ধারণ করে। সে হচ্ছে IUCN, এবং তার জন্য একটা রেড লিস্ট তৈরি করে, তারা একটা বুক তৈরি করে। এই লিস্টটা যে বুকে পাবলিশ করা হয়, সেই বুকটা হচ্ছে রেড ডেটা বুক। ঠিক আছে, এবার এই IUCN এর লিস্ট অনুযায়ী বিভিন্ন জীব এবং প্রাণীদের তারা কতগুলো ভাগে ভাগ করে এবং তাদেরকে কতগুলো মার্কিং এ ফেলে। যেরকম কাউকে বলছে এক্সটিংক্ট, কাউকে বলবে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, কাউকে বলবে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এক্সটিংক্টকে যারা বিলুপ্তি হয়ে গেছে আর তারা পৃথিবীর বুকে নেই, সেটা হচ্ছে এক্সটিংক্ট। এক্সটিংক্ট ইন ওয়াইল্ড কাদের বলবো? প্রাকৃতিক পরিবেশে যাদের মুক্তভাবে পাওয়া সম্ভব নয়, হয়তো একটা বা দুটো প্রজাতি রয়েছে এবং নেক্সট 20 বছরের মধ্যে তারা অবশ্যই অবলুপ্ত হয়ে যাবে, সেগুলো হচ্ছে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড বলবো। নেক্সট, চরম বিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। মানে দেখা যাবে যে প্রজাতিগুলো আগামী 3-4টে প্রজাতির পর আর বেঁচে থাকবে না। হ্যাঁ, বা তার 80% বিলুপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবেশের তারতম্যের জন্য বা বনাঞ্চল কেটে নেওয়ার জন্য, সেগুলো হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। ঠিক আছে, যেরকম জাভার গন্ডার, হ্যাঁ, বারবেরিস নীলগ্রিয়েন্সিস নামক উদ্ভিদ, এগুলো হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। হ্যাঁ, তারপর হচ্ছে বিপন্ন বা এন্ডেঞ্জার্ড, যেগুলোর অত্যন্ত দ্রুত হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা ঠিকঠাক করে বনাঞ্চল সংরক্ষণ না করি, সেগুলো হচ্ছে এন্ডেঞ্জার্ড। যেমন নীলগিরি ল্যাঙ্গুর, তোমাদের একটু আগে বললাম। ঠিক আছে, লায়নটেল ম্যাকাক, মাস্ক হরিণ। হ্যাঁ, মাস্ক হরিণ, তোমরা জানো এই মাস্ক হরিণ থেকে এক ধরনের সুগন্ধি নিঃসরণ করা হয়। নেক্সট হচ্ছে ভালনারেবল বা সংকটাপন্ন, হ্যাঁ, যাদের দেখা যাচ্ছে অত্যন্ত তাড়াতাড়ি প্রজাতি বিলুপ্তি হচ্ছে এবং নেক্সট 10 বছরের মধ্যে এইভাবে চললে তাদের 50% প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, যেরকম হামবোল্ট পেঙ্গুইন, ঠিক আছে, নিকোবর লং টেইলড ম্যাকাক, এরা হচ্ছে ভালনারেবলের মধ্যে পড়ছে, প্রায় বিপদগ্রস্ত, মানে কিছুটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। ঠিক আছে, যাদের ভবিষ্যতে আস্তে আস্তে অবলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম জাগুয়ার, হ্যাঁ, যাদের মানে অতটা চাপ নেই, আপাতত নিরাপদ। যেরকম হচ্ছে কৃষ্ণসার মৃগ বা ব্ল্যাক বাক অ্যান্টিলোপ। জানো এই ঘটনাটা নিয়ে আমাদের একজন বিখ্যাত অভিনেতা ভীষণভাবে একটা ব্ল্যাক বাককে শিকার করার জন্য, মানে গাড়িতে কোনো কারণে ধাক্কা লেগেছিল বা কি একটি ঘটনা ঘটেছিল, তার জন্য নানা রকম আইন প্রয়োগ হয়েছে এবং সে পানিশমেন্টও পেয়েছে। তারপর হচ্ছে ডেটা ডেফিসিয়েন্ট, এমন অনেক কিছু প্রাণী আছে বা উপপ্রজাতি আছে, তারা হয়তো বনাঞ্চলে তাদেরকে ট্রেস করাই ভীষণ কঠিন, এমনভাবে তারা লুকিয়ে থাকে বা এমনভাবে অবস্থান করে, বা ঠিক করে তাদের বাসস্থান কি এখনো বলা সম্ভব না। তো তাদের তথ্য কিন্তু অনেক সময় বিজ্ঞানীদের কাছে থাকে না, সেগুলো হচ্ছে ডেটা ডেফিসিয়েন্ট। ঠিক আছে, আর হচ্ছে অপরীক্ষিত বা মূল্যায়ন হয়নি বা নন ইভালুয়েটেড। ঠিক আছে, মানে এখনো ঠিকঠাক করে গোষ্ঠীভুক্ত করা সম্ভব না। যেমন হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা,
ফ্লোরিডার কালো ভাল্লুক, ঠিক আছে, এদেরকে এখনো ঠিকভাবে তাদের প্রজাতি, তাদের সংখ্যা কি, এগুলো তারা যে অঞ্চলে বসবাস করে সেখানে সায়েন্টিস্টদের পৌঁছে তাদের সমস্ত ডেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়ব হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ। তো বুঝতেই পারছো আমাদের জীববৈচিত্র্য যত পরিমাণে পপুলেশন বাড়ছে পৃথিবীর বুকে, মানুষের চাহিদা যত বাড়ছে, তত জীববৈচিত্র্য কিন্তু আস্তে আস্তে ভীষণভাবে একটা বিপদের সম্মুখীন হচ্ছে। সমস্ত প্রাণী জগৎ, সমস্ত উদ্ভিদ জগৎ এক সাংঘাতিক বিপদের সম্মুখীন। তো জীববৈচিত্র্যের সংরক্ষণ যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের যে ফুড চেইন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং সেটা উল্টে আমাদেরই কিন্তু ক্ষতি করবে। যেরকম আমাদের মানে শক্তির ভান্ডার যদি আমরা সূর্যকে ভাবি, তাহলে মেইন আমাদের খাদ্য স্টোর থাকছে কিন্তু বনাঞ্চলের এই সমস্ত উদ্ভিদ প্রজাতির মধ্যে শক্তি স্টোর থাকছে। সুতরাং জীববৈচিত্র্যকে নষ্ট করা মানে কিন্তু নিজেদেরই ক্ষতি করা। এবার জীববৈচিত্র্যের সংরক্ষণকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ, ঠিক আছে। ইনসিটু সংরক্ষণ কি? ইনসিটু হচ্ছে যেখানে প্রাণীটি বা উদ্ভিদটি রয়েছে সেখানেই যদি তাকে সংরক্ষণ করা হয়, মানে জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশেই যদি সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, ঠিক আছে। ইনসিটু সংরক্ষণ তোমার জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত অঞ্চল, বনাঞ্চল এবং পবিত্র বনবিথি, পবিত্র হ্রদ ইত্যাদি উপায়ে এদেরকে তাদের নিজেদের স্পেসে, তাদের নিজেদের জায়গায় সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, ঠিক আছে। এবার আমরা দেখি যে এই যে ভাগগুলো করা হয়েছে, জাতীয় উদ্যান, হ্যাঁ, বা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক কি? যেটা সরকারের অধিগৃহীত এবং বনজ প্রাণী, বনজ সম্পদের চিরস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এখানে কোনো রকম শিকার বা চাষ করা একদম বেআইনি, ইভেন একটা পাতা ছেঁড়াও বেআইনি, প্রচন্ড স্ট্রিক্ট। সেই অঞ্চলটা হচ্ছে তোমার জাতীয় উদ্যান। যেরকম হচ্ছে বান্ধবগড়, করবেট ন্যাশনাল আমাদের পশ্চিমবঙ্গে, যেরকম গরুমারা, জলদাপাড়া, ঠিক আছে, কাজিরাঙা আসামে, মানে তারপর হচ্ছে পেরিয়ার কেরল, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক, এইগুলো হচ্ছে সব জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য। এখানেও কিন্তু বন্যপ্রাণী, বনজ সম্পদের চিরস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু এখানে শিকার করাও নিষিদ্ধ, কিন্তু অনুমতি সাপেক্ষে, পারমিশন নিয়ে এখানে নানা রকম রিসার্চ ওয়ার্ক এবং কিছু অঞ্চলে চাষ, যে অঞ্চলে ওয়াইল্ড অ্যানিমালস আসে না বা সেইভাবে সেই অঞ্চলটা যাতে বনাঞ্চলকে কোনোভাবে ক্ষতি না করে, কোর বনাঞ্চলকে কোনোভাবে ক্ষতি না করে, সেভাবে কিছুটা চাষাবাদের পারমিশনও দেওয়া হয়। যেরকম গির, পালামৌ, ঝাড়খণ্ডে, হ্যাঁ, এইগুলো হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে। আর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কি? বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সেই অঞ্চলটা, এখানে একটা ফরেস্টকে যদি আমরা কোর মানে মধ্যবর্তী যে অংশে ম্যাক্সিমাম প্রাণী বা ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি রয়েছে, তারপর হচ্ছে বাফার, মানে কেন্দ্রের চারিপাশের অঞ্চলটা হচ্ছে বাফার জোন, হ্যাঁ, তার চারপাশের অঞ্চল হচ্ছে ট্রানজিশন অঞ্চল। এই ট্রানজিশন অঞ্চলে মানুষেরা বা যারা ঘুরতে যাচ্ছে তাদের প্রবেশাধিকার রয়েছে, বা কিছু কিছু অঞ্চলে নিজেরাও গাড়ি নিয়ে প্রবেশ করতে পারে। বাফার অঞ্চল কি? অনুমতি সাপেক্ষে তবেই প্রবেশ করতে পারবে, বা অনুমতি সাপেক্ষে
কেউ যদি বাফার অঞ্চলে গিয়ে কিছুক্ষণ স্টে করতে চায় বা থাকতে চায়, সেটা অনুমতি সাপেক্ষে হবে। আর কোর অঞ্চল কি, এখানে কোনোভাবেই মানুষের আইন, মানে মানুষের প্রবেশের কোনো আইন নেই, মানুষের প্রবেশ একদম নিষিদ্ধ, সেটা হচ্ছে কোর অঞ্চল। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সবসময় পড়ে রাখবে যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই তিনটের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও পবিত্র বনবীথি, পবিত্র হ্রদ, এইগুলো হচ্ছে কিছু জায়গায় এই বন বা জলজ প্রাণী সংরক্ষণকে মানুষেরা একটা পবিত্র কাজ বলে মনে করে, এবং বিভিন্ন অঞ্চলের মানুষেরা এদেরকে সংরক্ষণ করে। যেরকম সিকিমে একটি লেক রয়েছে, সেই লেকে যদি তোমরা গিয়ে থাকো, দেখবে লেকটির নাম হচ্ছে খেচিও পালরি বা খেচিপেরি বলে ওখানকার লোকেরা। হ্যাঁ, বিভিন্ন প্রজাতির মানে মাছ রয়েছে, এবং বড় বড় মাছ। ওখানে মাছ কেউ শিকারই করে না, শিকার করার চেষ্টাই করে না ওখানকার লোকেরা, কারণ ওই অঞ্চলকে ওরা পবিত্র স্থান বলে মনে করে। আচ্ছা, এবার পড়ি হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এক্সিটু কি, নিজস্ব পরিবেশের বাইরে এনে যদি সংরক্ষণ করা হয় তাহলে সেটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। সেটা কি কি হতে পারে? জিন ব্যাংক হতে পারে, অ্যাকোয়ারিয়াম বা চিড়িয়াখানা হতে পারে। চিড়িয়াখানায় বাইরের প্রাণী এনে রাখা হচ্ছে, তাদের চিকিৎসা করা হচ্ছে, প্রয়োজনে আবার তাদের নিজেদের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর্বোরেটাম এবং বোটানিক্যাল গার্ডেন্স। বোটানিক্যাল গার্ডেন্সে কি হয়, বিভিন্ন ইম্পর্টেন্ট পৃথিবীর বুকে অবলুপ্ত হতে চলেছে বিভিন্ন ভেষজ উদ্ভিদ। হ্যাঁ, তোমরা জানো শিবপুর বোটানিক্যাল গার্ডেন্সের কথা। তো এখানে সেই ইম্পর্টেন্ট উদ্ভিদগুলোকে এবং পৃথিবীর প্রায় যত রকম উদ্ভিদ আছে, ভ্যারাইটির উদ্ভিদ সংরক্ষণ করার চেষ্টা করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন্সের মধ্যে হয়। আর প্রাণীদের সংরক্ষণ করলে সেটা আমরা বলি হচ্ছে জুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা। জিম ব্যাংকে স্পার্ম হোক, মানে শুক্রাণু, ডিম্বাণু, কোনো বীজ হোক বা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের জিন হোক, তাদের যে সংরক্ষণ, তাদের যে কালচার করা হয় নির্দিষ্ট উষ্ণতায়, একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে, একটা কালচার মিডিয়াম তৈরি করে, সেটা হচ্ছে জিন ব্যাংকের মাধ্যমে হয়। ক্রায়োপ্রিজার্ভেশন হচ্ছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেনের মধ্যে ভ্রূণ বা কাণ্ডের অগ্রভাগ, কিছু কলা, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ, এগুলোকে সংরক্ষণ করা হয়। কেন? ধরো কোনো উদ্ভিদ সম্পর্কে গবেষণা করা হবে, যে অন্য একটা টেম্পারেচারে সেই উদ্ভিদটাকে গ্রো করানোর চেষ্টা করা হবে, তাহলে আমাদের অন্য কোনো একটা জায়গায় একটা কালচার মিডিয়ামে সেই উদ্ভিদটাকে বাড়াতে হবে। তার উদ্ভিদের যদি ভ্রূণাগ্র নেওয়া হয় বা কাণ্ডের অগ্রভাগ নেওয়া হয়, তাহলে সেই কাণ্ডের অগ্রভাগে কয়েকটা মাত্র কোষ রয়েছে বা একটা কলা, সেটাকে একটা কালচার মিডিয়ামে গ্রো করানো হবে বা বাড়ানো হবে। তাহলে আমরা একটা প্ল্যান্টলেট পেয়ে যাব, মানে ছোট একটা, মানে উদ্ভিদের অংশ একটা আমরা পেয়ে যাব, এবং সেটা থেকে আমরা ওই উদ্ভিদটা তৈরি করে নিতে পারবো। এই কারণে ক্রায়োপ্রিজার্ভেশনের প্রয়োজন। এরপর হচ্ছে আমাদের এই যে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কিছু অর্গানাইজেশন আছে, যেরকম বলেছিলাম IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা 1948 সালে প্রথম স্থাপিত হয়। হ্যাঁ, IUCN এর কাজ কি? এরা 3টে স্তরে কাজ করে। বিভিন্ন সায়েন্টিফিক আলোচনা করা, বিভিন্ন অঞ্চলের মধ্যে দেশব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করা, ওয়ার্ল্ডের বিভিন্ন সেক্টরে যে
বায়োডাইভার্সিটি রয়েছে সেইগুলোর ওপর ফোকাস করা, কোথাকার ডাইভার্সিটি কোথায় প্রাণীগুলোর এন্ডেঞ্জার্ড হচ্ছে, কোথায় তারা থ্রেটেন্ড হচ্ছে সেইগুলো দেখা, এবং বিভিন্ন তাদের আন্ডারে বিভিন্ন অর্গানাইজেশন আছে এবং সেখানে মানে প্রচুর লোক নিযুক্ত এবং অনেক স্বেচ্ছাসেবীও কাজ করে। তারা সবাই মিলে একটা মোটামুটি আন্তর্জাতিক মানের একটা কর্মশালার আয়োজন করে। নেক্সট হচ্ছে WWF। দেখো প্রত্যেকের একটা করে তাদের একটা লোগো রয়েছে। WWF এ এখানে দেখো রেডমান্ডার ছবি রয়েছে। WWF হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটা কিন্তু একটা বেসরকারি সংস্থা, ঠিক আছে। এরাও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন গবেষণা এইসবে কাজ করে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে এরা বিভিন্ন ফান্ড তুলে তারপর কাজটা চালায়। সাইটস কনজারভেশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়ার্ল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। এটা IUCN এর ওয়াশিংটন কনভেনশনে 1963 সালের সিদ্ধান্ত অনুসারে গঠিত হয়, কিন্তু 1975 সাল থেকে এরা প্রথম কাজ শুরু করে, ঠিক আছে। এরা কি করে, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন আমদানি রপ্তানি কি হবে সেগুলোর ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে। যেরকম ধরো কোনো একটা অঞ্চলের একটা জীববৈচিত্র্য আছে, সেখান থেকে যদি কোনো প্রাণী তুলে আমরা আমাদের এখানকার জীববৈচিত্র্যের মধ্যে ফেলে দিই, তাহলে আমাদের এখানকার জীববৈচিত্র্য বিপন্ন হবে এবং তাদের এবং অন্য প্রাণীটিও ভালো থাকতে পারবে, এর কোনো মানে নেই। নেক্সট হচ্ছে ট্রাফিক। এই সংস্থা হচ্ছে WWF আর IUCN এর সহযোগী সংস্থা। এটা 1976 এর কাজ শুরু করে। এর কাজ হচ্ছে ধরো দুটো দেশের মধ্যে মানে উদ্ভিজ্জ এবং প্রাণীজ বাণিজ্য নিয়ন্ত্রণ। ধরো কোনো একটা উচ্চ ফলনশীল ধান সেটা এই দেশে আনা হবে কি হবে না, সেটা চাষাবাদ করা হবে কি হবে না, বা কোনো মানে প্রাণীর বাণিজ্য হচ্ছে, যে ধরো হোয়াইট লেগ হর্ন এরকম ধরনের কোনো মুরগি আমাদের দেশে আনা হবে কি হবে না। এটাতে আমাদের দেশের অর্থনীতির দিকেও যেরকম নজর দেওয়া হবে, সেরকম এখানকার ইকোসিস্টেমের ওপরও নজর দেওয়া হবে, কতটা তাদের পারমিশন দেওয়া হবে না দেওয়া হবে, এইগুলো সমস্ত কিছু নির্ধারণ করা হচ্ছে ট্রাফিক। তারপর হচ্ছে CI বা কনজারভেশন ইন্টারন্যাশনাল। এটা 1987 সাল থেকে এরা কাজ করছে। এরা আবহাওয়ার পরিবর্তনে সেখানকার প্রাণীদের সুরক্ষা এবং তার আশেপাশের অঞ্চলের মানুষদের নিয়ে এরা কাজ করে বন রক্ষার জন্য এবং নিরাপদ তাদের পানীয় জল, স্বাস্থ্য, সুরক্ষিত খাদ্য প্রোভাইড করা, যাতে জীববৈচিত্র্য ঠিক থাকে। এবং জঙ্গলের আশেপাশের অঞ্চলে যে লোকেদের জীবিকা অনেকটা জঙ্গলের উপর নির্ভরশীল, তাদেরকে বোঝানো যে জঙ্গলের ক্ষতি না করে তাদের প্রয়োজনীয় নিড প্রোভাইড করে যাতে জঙ্গল সুরক্ষিত রাখা যায় এবং জীববৈচিত্র্যকে বাঁচানো যায়। এটাই হচ্ছে মূল লক্ষ্য, ঠিক আছে। এই চ্যাপ্টারটা এটুকুই পড়ালাম। এরপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে এবং নিজেরা বই থেকে অন্তত খুঁটিয়ে খুঁটিয়ে যেটুকু পড়ানো হলো সেটুকু অবশ্যই পড়বে, ঠিক আছে। থ্যাংক ইউ।